এলিজা লেখনীতে ডাইনিং রোড লাখে পর্ব সংখ্যা ৩১। চাঁদনি এ ঘর থেকে ওই ঘর ঘুরছে, হঠাৎই চোখে পেছনে ঝোপঝাড়ের দিকে যায়। সেদিকে অপূর্ব ঝোপঝাড়ে বসে কিছু একটা করছে। এত সকাল সকাল অপূর্বকে ওইখানে কেন? চাঁদনি আগ্রহ নিয়ে দেখতে যায়। চাঁদনির পেছন থেকে দেখলো একটা মাঝারি আকারের আমদা ধার দিচ্ছে। চাঁদনি নরম কণ্ঠেই প্রশ্ন করলো, এটা দিয়ে কি হবে? অপূর্ব উল্টো দিকে ঘুরে জবাব দিল, জঙ্গল পরিষ্কার কর। এলিজা রান্না করছে, কিন্তু তার মনের গহীনে চিন্তার আবরণ করছে। অপূর্ব হঠাৎ করে তার আচরণ বদলে নিয়েছে। এলিজা চুপসে যাচ্ছে। অপূর্ব চোখে ঘৃণাত চাহনি, কর্কশ মেজাজ এলিজাকে পুড়িয়ে দিচ্ছে। এলিজা ভাবছে, সে কি আর আমার সাথে কথা বলবে না? আর কি আমাকে ম্যাডাম ডাকবে না? আমার না বলা কথাগুলো কি কখনো আমি তাকে বলতে পারবো না? এত সব ভাবতে ভাবতে মনোয়ারা এলিজার ভাবনা ভাঙিয়ে দিল। মৃদু এসে বলল, তোমার কড়াই এখন জ্বলে যাচ্ছে। এলিজা কিছু বলল না, সকলের জন্য খাবার তৈরি করছে। চাঁদনি অপূর্বকে পেছন থেকে পরখ করছে। অপূর্বর পরনে সাদা পাঞ্জাবি পায়জামা, কালো জুতো, বা হাতে ঘড়ি। ভারী দেহটি নিয়ে উল্টে পাল্টে ঘুরে ঘুরে কাজ করছে। চাঁদনি দ্বিতীয়বার আবারও জিজ্ঞাসা করলো, কি করবি এটা দিয়ে? অপূর্ব রামতা ধার দেওয়া বন্ধ করে বলল, এই জঙ্গল পরিষ্কার করবো, লতা পাতায় ভরে গেছে। চাঁদনি বলল, পরিষ্কার করার জন্য বাড়িতে অন্য লোক আছে? অপূর্ব নরম গলায় বলল, না আমি করব। এলিজা অপূর্বর খোঁজে ঘরে আসে, ঘরে নেই। এলিজা এদিক সেদিক পরখ করে উপস্থিত হয় অপূর্ব। এলিজা কিছু বলল না। অপূর্ব দেখেও না দেখার ভান করলো। এলিজা কাঁপা কণ্ঠে বলল, খাবেন না? খিদে নেই। আমার ওপর রাগ ঘৃণা চেপে রেখে নিজেকে কষ্ট দিবেন না প্লিজ। অপূর্ব ঠোঁট কুঁচকে হেসে বলল, তার কোনো মানেই হয় না। এলিজা অপূর্বর সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, কি করবেন আসলে? অপূর্ব দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে নেয়। এলিজার ভেজা গলায় বলল, এরকম করবে না, আমার দিক থেকে মুখ ঘুরিয়ে নেবে না, কষ্ট হয়েছে বড্ড। অপূর্ব কর্কশ মেজাজে বলল, কার কি কষ্ট হয় তাতে আমার কিছু যায় আসে না। অপূর্ব উল্টো দিকে ঘুরে চলে যেতে নিলে, যদিও তুমি এত ঢং না করলেও পারো। আমি জানি তোমার সবকিছুই ছলনা, সবকিছুই অভিনয়। অপূর্ব বলল, যদি তুমি আমাকে ভালোবাসতে তবে তোমার অতীত সমস্ত কিছুই আমাকে বলতে। জানি আমার বাবা সবকিছুর জন্য দায়ী, কিন্তু তুমি চাইলেও আমরা দুজন মিলে সব অপরাধীকে শাস্তি দিতাম, ন্যায় বিচার হতো, তবে এই মৃত্যুর খেলার হতো না। এলিজা জল জল চোখে তাকিয়ে বলল, আমি আপনাকে হারানোর ভয়ে বলিনি, যদি পাচ্ছে আপনাকে হারিয়ে ফেলি। অপূর্ব একদৃষ্টে এলিজার দিকে তাকিয়ে দৃষ্টি স্থাপন করলো। এখন কি নতুন করে আমাকে আবেগে বাড়িয়ে আমাকে শেষ করবে বলে চিন্তা লটেছ? এলিজা এই কথার জবাব দেওয়ার মতো শব্দ খুঁজে পেল না। অপূর্ব এলিজাকে উপেক্ষা করে যেতেই খাটের সাথে পালিয়ে হোঁচট খেল। এলিজা অপূর্বকে ধরে ফেলে। অপূর্ব এলিজার দিকে দৃষ্টি স্থাপন করতেই এলিজা কাটকাট গলায় বলতে লাগলো, আমি আপনাকে শেষ করতে নয়, আপনার বিপদে ঢাল হয়ে থাকতে চেয়েছি। নিজের জীবনের বিনিময় হলেও আপনাকে রক্ষা করব। অপূর্ব এলিজার হাত সরিয়ে দিয়ে চলে যেতেই অপূর্ব ঘৃণিত আচরণ এলিজাকে দুমড়ে মুচড়ে দিচ্ছে। কোনোভাবেই বোঝাতে পারছে না যে অপূর্বকে সত্যি ভালোবাসে। এলিজা অপূর্বর যাওয়ার পানে চেয়ে মমতাজ পাখি এবং শ্রাবণের জন্য রান্না করছে। তৎক্ষণাৎ উপস্থিত হয় এলিজা। নরম গলায় বলল, কাকি আমি নিজে হাসপাতালে যাব, পাখিকে অনেকদিন হলো দেখা হয় না, জানি না কেমন আছে। মমতাজ যেতে বলল। এলিজা খাবার নিয়ে যাওয়ার জন্য তৈরি হয়। এলিজা একা যাচ্ছে। তৎক্ষণাৎ মমতাজ বলল, একা যাবে? এলিজা বলল, এখন থেকে একাই পথ চলতে শিখতে হবে। ঘরের ভেতর প্রবেশ করতে কথাটি অপূর্ব শুনে নেয়। এলিজা বাইরে বের হয়। এলিজা অপূর্বর জন্য অপেক্ষা করছে, ভাবছে আমি একা যাচ্ছি জেনে উনি আসলো না। এলিজা পেছন দিকে তাকাতে অপূর্বর পথ চেয়ে থাকে। অপূর্ব আসলো না। এলিজা গাড়িতে বসে। ড্রাইভার গাড়ি স্টার্ট করতে ঠিক তখন অপূর্ব আসে। এলিজা অপূর্বকে দেখে মৃদু হাসে। অপূর্ব ড্রাইভারকে কাঠ গলায় বলল, আমি গাড়ি নিয়ে যাব। দাদাবাবু আপনি গাড়ি চালান, আপনি বৌমনির সাথে পেছনে বসেন, আমি গাড়ি চালাই, বলল ড্রাইভার। অপূর্ব গাড়ির দরজা খুলে বলল, নামো।
ড্রাইভার নেমে যায়, অপূর্ব গাড়ি ড্রাইভ করে। এলিজা পেছনে বসে পরখ করছে। এলিজার ঠোঁটের কোণে অজান্তে হাসি চলে আসে, কিন্তু অপূর্বর চোখের ঘৃণার দর্পণ দেখা মাত্র বুকের ভেতর দুমড়ে মুচড়ে ওঠে। অপূর্ব গাড়ির মধ্যখানে লুকিং গ্লাস দিয়ে পেছনে এলিজাকে পরখ করে বলল, ভেবো না আমি তোমার জন্য যাচ্ছি, শ্রাবণ যেতে বলেছে তাই যাচ্ছি। এলিজা কিছু বলল না। পৌঁছে যায় হাসপাতালে। এলিজাকে দেখা মাত্র পাখি হকচকে ওঠে। এলিজাকে জড়িয়ে ধরে হু হু করে কান্না শুরু করে। এলিজা পাখিকে বুকে জড়িয়ে নেয়। এলিজা কাঁপা কণ্ঠে পাখিকে উদ্দেশ্য করেই বলল, আমার পাখি কিচ্ছু হবে না। পাখি ভাঙা গলায় বলল, এতদিন কোথায় ছিলে তুমি, আমায় দেখতে আসলে না? এলিজা বলল, মামির শরীরটা ভালো নেই তাই সেখানে গিয়েছিলাম। অপূর্ব পেছনে দাঁড়িয়ে মনে মনে বলল, এত নিখুঁত অভিনয় কিভাবে করে? ছলনাময়ী, সবার সাথে ছলনা করে। এলিজা পাখির জন্য নানা খাবার খাইয়ে দেয়। অপূর্ব শ্রাবণকে নিয়ে বাহিরে বের হয়। এলিজাকে দেখে পাখি স্বস্তি অনুভব করলো। দুবোন মিলে ছোটবেলার এটোটা নিয়ে ব্লা ব্লা অনেক কথাই বলছে আর হাসছে। পাখির মুখে হাসি দেখে এলিজার শান্তি অনুভব হলো। অপলক চোখে দেখলো পাখি জল জল চোখ দুটো। সেদিন যদি আমাদের পরিবারটা এভাবে ধ্বংস হয়ে না যেত, আজ পাখির এমন অবস্থা হতোই না। পাখির এরকম অবস্থা দেখে ভালো লাগে না এলিজার। তার মাঝে আবার প্রাণময় স্বামীর ঘৃণিত চাহনি, বিষের চেয়েও বিষাক্ত বাবা মায়ের আদর স্নেহ থেকে অতি কম বয়সে বঞ্চিত হলাম সুখময় জীবন থেকে। আর নিয়তির নির্মম খেলায় আজ স্বামীর চোখের ভালোবাসার বদলে ঘৃণা দেখতে হচ্ছে। আর কতটা কষ্ট পেতে হবে আমায়? এলিজার চোখ দুটো ফেটে পানি গড়িয়ে পড়তেই পাখি পরখ করে বলল, কাঁদছো কেন? এলিজা চোখ মুছে বলল, তোর মুখের হাসি দেখে। অপূর্ব শ্রাবণকে নিয়ে গ্লাস ক্রোপ ফরেন্সিক ল্যাবে যায়। সেখান থেকে কিছু কেমিক্যাল এবং ইঞ্জেকশন নেয়। শ্রাবণ ভুরুকোচকে প্রশ্ন করে, এগুলো দিয়ে কী করবি তুই? এসব নিয়ে কাজ আছে। অপূর্ব মৃদু হেসে বলল, আমাদের ফ্যাক্টরিতে দুজনের জন্য এটা খুবই দরকার। অপূর্ব থ মেরে দাঁড়িয়ে, তুই অপেক্ষা কর, আমি এক্ষুনি আসছি। অপূর্ব ফরেন্সিক ল্যাবে যায়। ফরেন্সিক ল্যাবে ডক্টর নুহার সাথে কিছু কথা বলে। কথা শেষ করে দুই ভাই মিলে রওনা হয় হাসপাতালের উদ্দেশ্যে। অপূর্ব শ্রাবণকে বাহির থেকে জোর করে খাওয়ায়, খাবার খাইয়ে তারপর নিয়ে এসেছে এখানে। শ্রাবণ পাহারা থাকা অবস্থায় চোখ মুখ শুকিয়ে গেছে। অপূর্ব তা পরখ করলো। হাসপাতালে ফিরে পাখির সাথে কিছু কথা বলে অপূর্ব। শৈলের কি অবস্থা হ্যান ত্যান। পাখি মৃদু হেসে উত্তর দেয়। সন্ধ্যা পর্যন্ত পাখি, শ্রাবণ, এলিজা, অপূর্ব একসাথে আড্ডা দেয়। পাখি সকলে খেয়ে কিছুটা শান্তি অনুভব করছে। সবার কথার মাঝে পাখি খেয়াল করলে এলিজার অপূর্বের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, যেটা অপূর্বর এলিজার মুখের ভাষায় বলে দিচ্ছে। পাখি এলিজাকে নিয়ে প্রশ্ন করলো না। অপূর্ব এলিজা হাসপাতাল থেকে বের হয়। পাখি গাড়ি রাস্তার ওপারে রাখা। রাস্তায় অনেক জ্যাম। এলিজা অপূর্বর পাশে। এলিজা মনে মনে ভাবলো, হয়তো বা অপূর্ব তার হাত ধরে ওপাশ পর্যন্ত তাকে নিয়ে যাবে বা অন্য কিছু। কিছুটা আশায় বুক বাঁধল সে। অপূর্বর এত জ্যামের ভিতরে কিভাবে রাস্তা পার হব? একটাবার আমার দিকে ঘুরেও দেখছে না। এত দূর ঠেলে দিলেন, এতটা পর হয়ে গেলাম আমি। ভাবতেই যেন এলিজার বুকটা ব্যথা করতে শুরু করলে। যে এলিজা সব ভাবতে ভাবতেই অপূর্ব ডান হাত দিয়ে শক্ত করে দিলে এলিজা হকচকায়। অপূর্ব নিজের বা দিকে থেকে রাস্তা পার করে নেয় তাকে। এলিজা অপূর্বর দিকে পরখ করলো। গাড়িতে অপূর্ব এলিজাকে বসিয়ে দেয়। শহর থেকে গাড়ি নিয়ে বের হতে থাকে। অপূর্ব লুকিং গ্লাস দিয়ে পরখ করলো। এলিজা আগ্রহ নিয়ে বা দিকে রাস্তার পাশে তাকিয়ে রয়েছে একই দৃষ্টে। অপূর্ব আগ্রহ নিয়ে তাকায়। অপূর্ব দেখতে পায় এক লোক বেলি ফুলের মালা বিক্রি করছে। সেদিকে এলিজা তাকিয়ে অপূর্ব উপেক্ষা করে চলে যায়। রাত 10টা নাগাদ বৈঠকখানায় সবাই বসে আড্ডা দিচ্ছে। নূরুন্নেসা বেগম তার অতি আদরের নাতনিদের নিয়ে অতীতের কথায় মশগুল। জয়ার সাথে শৈশবের কাল কেমন ছিল, আরো অনেক কিছু। জাহাঙ্গীরের এক কোণে ঘাপটি মেরে বসে পাপের অনুশোচনায় দগ্ধ সে। তাকে করে করে খাচ্ছে পাপ, কিন্তু প্রকাশ করতে পারছে না। এলিজা সবাইকে চা দিচ্ছে। অপূর্ব চায়ের কাপটা হাতে নেয়।
কিন্তু চাটা খেলো না। এলিজা পরখ করলো, রাত বেড়ে চলেছে। পাখি আগে থেকে বেশ কিছুটা সুস্থ। শ্রাবণ পাখিকে নিয়ে রাস্তায় হাঁটতে বের হয়। চাঁদনি রাতে ভরা জ্যামের আশেপাশে শান্ত গলিতে দুজন পাশাপাশি হাঁটছে। শ্রাবণ পাখি দেখে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে মৃদু হেসে বলল, তুমি আগে মুহূর্ত পর্যন্ত পাশাপাশি থেকো, তোমার সাথে এভাবে হাঁটতে চাই। পাখি শ্রাবণের দিকে তাকিয়ে দৃষ্টি স্থাপন করলো, কিছু একটা ভাবলো, শুধু চেয়ে থেকে শ্রাবণকে দেখলো। উস্কো খুস্কো কোঁকড়ানো চুল, ক্লান্তি মুখভয়ে ভরা। এভাবে কি দেখছো? একদম এলোমেলো হয়ে গেছি, সুদর্শনতা নষ্ট হয়ে গেছে। আমার তো এখন ভয় হচ্ছে, আশেপাশে কত স্মার্ট ছেলেরা, না জানি আমার বইয়ের দৃষ্টি কার দিকে আটকে যায়। পাখি কাঠগলায় বলল, আপনি ছাড়া অন্য কোনো পুরুষের দিকে দৃষ্টি পড়লে সেই চোখ আমি নিচে উপড়ে ফেলবো। শ্রাবণ নরম গলায় বলল, আমি দুনিয়ায় সেই হতভাগা যে তার প্রিয়তমাটিকে কাছে পেয়েও হারিয়ে ফেলছি। প্রতিদিন তাকে হারানোর ভয়ে বাঁচতে হয়। আমার মতো আর কারো যেন না হয় তার প্রিয় মানুষটিকে হারানোর ভয়। পাখি পরখ করলো শ্রাবণকে, কাঁদছে। রাতে সবাই খেয়ে শুয়ে পড়েছে। লিজা অপেক্ষা করছে অপূর্ব ফিরবে বলে। রাতের খাবার না খেয়ে বেরিয়েছে। হঠাৎ কোথায় যায়, কি করে, কিছু বুঝতে পারে না। অপূর্বর আচরণ ভালো লাগছে না এলিজার। এলিজা সব ভাবতেই বেরিয়ে আসে নুরনেসার ঘরে। নুরনেসার রাতে অনেকটা জেগে থেকে অভ্যাস। এলিজা একাকিত্ব অনুভব করতেই গল্প করতে আসলো তার সাথে। মনটা খানিকটা কুয়ো ডাকছে, মনে হচ্ছে কিছু একটা ধেয়ে আসছে। নুরনেসার সাদা রঙের শাড়ি পরা, চুলগুলো কোকড়া, সবসময় মাথায় কাপড় রাখে। নুরনেসা এলিজাকে দেখে মৃদু হাসলো। নুরনেসা এটা ওটা বলছে, কিন্তু এলিজা খেয়াল করলো না। এলিজার মনটা ছটফট করছে। এলিজা নুরনেসার সাথে কথা শেষ করে তার ঘরের দিকে বেরোয়। নাক খোঁটাতে খোঁটাতেই হাঁটছে। কিন্তু যে ঘরে আলো জ্বলছে ওই ঘরে তো কেউ কখনো থাকে না। এলিজা আগ্রহ নিয়ে ওপরে যায়। চারদিক নিশ্চুপ, কালো ধোঁয়া দিয়ে আসছে, নিস্তব্ধ পরিবেশ। এলিজা যেতে যেতে দেখলো তিনতলার বন্ধ স্টোর রুমের দরজাটা খোলা। এলিজার খটকা লাগলো। এলিজা এদিক সেদিক পরখ করে দরজার দিকে এগোয়। এলিজা যা দেখলো তাতে সম্পূর্ণভাবে হতভম্ব হয়ে গেল। অপূর্ব বন্ধ স্টোর ঘরের ভেতরে কিছু করছে। এলিজা জানালা দিয়ে ভেতরে দেখলো তার হাব ভাব স্বাভাবিক নয়। এভাবে কিছুক্ষণ এলিজা দেখলো। অপূর্ব কাজ শেষ করে বের হতে এলিজা লুকিয়ে পড়ে। অপূর্ব হাতের উল্টো দিক দিয়ে ঘাম মুছে চলে যায়। এলিজা মন স্থির করলো, কি আছে এই ঘরে তা দেখতে হবে। এলিজা ঘরে প্রবেশ করে। চারদিকে পুরাতন জিনিস এলোমেলো করে রাখা, সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা। এলিজা একটু দূরে খেয়াল করলে দেখতে পায় একটা ওয়ার্ডরোব। এলিজা আগ্রহ নিয়ে ভেতরের দিকে দেখতে যায়। ড্রয়ারে রাখা ফ্লোরোফিক্সার ডায়না, সেটা এক ধরনের কেমিক্যাল। এই কেমিক্যাল পুশ করলে তার বুক থেকে হার্ট বের করে নেওয়ার পরেও সে 15 মিনিট বেঁচে থাকে। এই শুধু এই কেমিক্যালের সাহায্যেই। কেমিক্যাল তাকে 15 মিনিট বাঁচিয়ে রাখার সক্ষমতা রাখে। এলিজা ভালো করেই চিনতে পেরেছে, কারণ এই কেমিক্যাল তারা 27 বছরের ছেলেদের হার্ট পাচার করতে ব্যবহার করত। এলিজা ভুরু কুঁচকে বিড়বিড় করে বলল, কি করতে চাইছেন উনি? ওনার মনে কি চলছে? এগুলো নিয়ে উনি কি করবে? এগুলো তার কাছে কিভাবে আসলো? এসব ঘাটাঘাটি কেন করছেন উনি? এসব ভাবতে ভাবতে এলিজা ঘর থেকে বেরিয়ে যায়। একা একা বিড়বিড় করছে। এলিজা ঘরে গিয়ে দেখলো অপূর্ব সেখানে নেই। এই তো ফিরলো, আবার কোথায় যাবে? এলিজার বুকের ভেতরটা যেন কেমন করছে, দুমড়ে মুচড়ে যাচ্ছে চিন্তা চেতনায়। কিছু ভালো লাগছে না। এলিজা ঘরের এদিক ওদিক পরখ করলো, দেখে খাটের ওপরে বেলি ফুল রাখা। এলিজা অবাক হয়। এলিজা ফুলগুলো হাত দিয়ে নিয়ে গন্ধ শুকলো, বুকের মাঝে জড়িয়ে ধরে ফুলগুলো গুড়গুড়িয়ে বলল, আপনি সামনের দিকে ঘুরেও ব্যস্ত শহরের মাঝে আমার চাহনিকে খেয়াল করেছেন। পথের বাকিয়া বেলি ফুল আমার নজরে এলো, সেটা আপনার নিশানা হলো। আপনার মতো স্বামী পেতে আমি গর্বিত, কিন্তু তবুও একটা শূন্যতা পড়ে আছি আমি নিজের করা ভুলে। এলিজা বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে মনের অজান্তে কাছে, চোখ থেকে অঝরে পানি পড়ছে। সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে তার। আজ অজানা ব্যথা গ্রাস করছে তাকে। ঠান্ডা হাওয়া বইছে, আকাশে দূরে দূরে তারাদের আগমন। চারদিক নিশ্চুপ, চাঁদনির আলোয় চারদিকে আলোকিত। হঠাৎ এলিজার চোখ পড়ল ঝোপঝাড়ের দিকে। ঝোপঝাড়ে কেউ একটা। এলিজা চোখ বড় বড় করে দেখার চেষ্টা করলো। দেখে অপূর্ব। উনি ওইখানে কি করছে?
ভেবে আবারও চিন্তায় পড়ল। এলিজা অপূর্বকে দেখে হকচকে ওঠে। এত রাতে ঝোপঝাড় অপূর্ব কি করছে, সে কি করতে চাইছে? এলিজা নিচে চলে যায়। এলিজা নিচে এসে দেখলো দরজা আগে থেকেই খোলা। এলিজা অপেক্ষা করছে। তৎক্ষণাৎ উপস্থিত হয় অপূর্ব। এলিজাকে উপেক্ষা করে যেতেই এলিজা ভাঙা গলায় বলল, ঝোপঝাড়ে কি করছিলেন? অপূর্ব আর চোখে এলিজাকে দেখে ঘরে চলে যায়। এলিজা পেছনে পেছন গেল। অপূর্ব হাত মুখ ধুয়ে বাথরুমে প্রবেশ করে। এলিজা অপেক্ষা করছে। অপূর্ব অদ্ভুত আচরণ এলিজাকে শেষ করে দিচ্ছে। এলিজা ঘরের ভেতরে পায়চারি করে। অপূর্ব বের হয়। এলিজা শান্ত হলো। শান্ত স্বরেই বলল, কি করছিলেন ঝোপঝাড়ে? তিনতলার পুরোনো ঘরটাই বা কি করছিলেন? অপূর্ব এলিজার বাঁ হাতের কবজি শক্ত করে চেপে ধরে নিয়ে বলল, সেই কৈফিয়ত আমি তোমাকে দেব না। আমার আশেপাশে সারাদিন ঘুরঘুর করছো কেন? আমার চোখের সামনে এসো না। বলিনি তোমাকে? অপূর্বর চোরা বুড়ো রক্ত জবা হয়ে আছে যেন, কিন্তু আজ সেখানে ঘৃণা দেখতে পাচ্ছে এলিজা। অপূর্ব এলিজাকে ছিটকে দূরে সরিয়ে দেয়। অপূর্ব বিছানায় শুয়ে পড়ে। ভেজা তোয়ালেটা বিছানার উপর রাখা। এলিজা ভেজালে তোয়ালেটা বারান্দায় দড়িতে রাখে। অপূর্ব উল্টো দিকে মুখ ঘুরে শুয়ে আছে। এলিজা ভাঙা গলায় বলল, রাতে খাবেন না? অপূর্ব বলল, খিদে নেই। এলিজা ভাবছে, আপনাকে এরকম অবস্থা দেখতে আমার ভালো লাগছে না। ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। নিজের যত্ন নিতেও ভুলে যাচ্ছেন আপনি। কি করে বোঝাবো? আপনিহীন আমি যে নিঃস্ব। হাতের উল্টো দিক থেকে চোখের পানি মুছল এলিজা। অপূর্ব পাশে শুয়ে পড়ে। অপূর্ব বাঁ দিকে উল্টো দিকে মুখ ঘুরিয়ে শোয়া। অপূর্ব ঘৃণিত কর্কশ মেজাজে বলে, অদ্ভুত কাজকর্ম। এসব নিয়ে ভাবতে ভাবতে এলিজার মাথা ব্যথা করছে। রাত বেড়ে চলেছে। এলিজার শরীরে জ্বরে পড়ে যাচ্ছে। শরীরে যন্ত্রণায় ঘুম নেই চোখে। অপূর্ব ঘুমাচ্ছে। ঘাড় ঘুরিয়ে এলিজাকে একবার পরখ করলো। এলিজা কাঁপছে। অপূর্ব উঠে বসে এলিজার মাথায় হাত দিয়ে তাপমাত্রা পর্যবেক্ষণ করলো। অপূর্ব হকচকিয়ে ওঠে। কি করবে বুঝতে পারল না। এলিজা ক্লান্ত মুখ দেখে অপূর্বর ভেতরে জ্বলছে। অপূর্ব ঘুম থেকে উঠে নিচে যায়। একটা বাটিতে করে পানি নিয়ে এসে এলিজার ডান পাশে বসে। এলিজার মাথায় জ্বরপট্টি দিয়ে দেয়। এলিজা ঘুমায়নি। অপূর্বর কার্যক্রম অনুভব করছে। এলিজার শান্তি অনুভব করলো। মনে মনে ভাবলো, ঘৃণা জন্মে ঠিকই, কিন্তু ভালোবাসার টান কমে না। তবে কেন আমার না বলা কথাগুলো শুনছেন না? অপূর্ব জ্বরপটি দেওয়া শেষ করে এলিজার গায়ে চাদর দিয়ে দেয়। অপূর্ব বেশ কিছুক্ষণ এলিজাকে পরখ করে উঠে দাঁড়ায়। টেবিলে রাখা দ্য মার্ডার্স বইটি হাতে নেয়। মনে মনে বইটি পড়তে থাকে। এলিজাকে পরখ করলো একবার। কি আছে ওই বইটিতে? কি করবে ওই বই দিয়ে? কি করতে চায়? এসব ভাবছে এলিজা। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। সকাল 8টা নাগাদ শ্রাবণ পাখির কাছে বসে। পাখি ঘুমাচ্ছে। শ্রাবণের বুকের ভেতর কু ডাকছে। চারদিকে নিশ্চুপ হয়ে আছে। কোথাও কিছু একটা হবে, আশঙ্কা পাওয়া যাবে। সবকিছু অন্যরকম লাগছে। এরকম অনুভূতি হয় শ্রাবণ বসা থেকে উঠে দাঁড়ালো। পাখির দিকে দৃষ্টি স্থাপন করতেই বাহিরে বের হয়ে গেল। ভরা জ্যাম, কাকের আনাগোনা, গরমের কিছুটা অসহ্য ভাব। শ্রাবণের দৃষ্টি অস্থির। এরকম অনুভূতির ব্যাখ্যা শ্রাবণ পাচ্ছে না। শ্রাবণ আশেপাশে পরখ করে। চোখ রাস্তার উল্টো পাশে। শ্রাবণ ভুরু কুঁচকে দেয়। শ্রাবণ দেখলো সূর্যকে একজন পুলিশ অফিসারের সাথে কথা বলছে। তবে শ্রাবণ অফিসারটার উল্টো দিকে মুখ ঘুরে আছে। কে সে বোঝা যাচ্ছে না। কি বলছে? শ্রাবণ ব্যস্ত হয়ে ওপারে যেতে, কিন্তু ভরা যানজটের আশ্রয়ে যেতে পারলো না। শ্রাবণ দেখলো সূর্য এবং অফিসারটা কথা বলতে বলতে দক্ষিণের দিকে চলে যাচ্ছে। শ্রাবণ বেশ অনেকক্ষণ পরখ করলো। বিষয়টা শ্রাবণের কাছে খটকাও লাগলো, কিন্তু রাস্তায় এত জ্যামের কারণে যেন ধরতে পারছে না। শ্রাবণের ভাবনা উপেক্ষা করে হাসপাতালের ভেতরে চলে আসে। শ্রাবণ হাঁটতে হাঁটতে এগিয়ে গেল। ডক্টর ইব্রাহিমকে দেখতে পায়। তার চেম্বারে বসে আছে। তবে সে গম্ভীর চিন্তায় আরণ্য। শ্রাবণ বুঝতে পারলো তার মনের ভেতর অস্থিরতা। শ্রাবণ পাখির কাছে চলে আসে। পাখি ঘুম থেকে উঠে বসে আছে। পাশে বসে নার্স। শ্রাবণকে দেখে নার্স চলে যায়। শ্রাবণ পাখির চোখ মুখ পরিষ্কার করে দেয়। পাখি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। পাখি বলল, একটা কথা বলবো। শ্রাবণ মৃদু হেসে বলল, একটা কেন, হাজারটা বলো। আমায় কিছু বলার জন্য অনুমতি নিতে হবে না তোমার। পাখি ভেজা কণ্ঠে বলল, আমি 6 মাস বেঁচে থাকবো এটা জেনেও আমায় বিয়ে কেন করলেন? শ্রাবণ কাঠ গলায় বলল, ভালোবাসার সময়কে হার মানায়। মিথ্যা ভালোবাসার অভিনয়ে সারা জীবন নয়। পুরো সত্যিকারের ভালোবাসা 6 মাস পরবর্তী জীবনটাকে বাঁচিয়ে রাখতে পারে। পাখি অপলক দৃষ্টিতে শ্রাবণকে দেখে চলেছে। শ্রাবণ ভাবছে,
তো তুমি হিনা, আর কিছুই না। এলিজা ঘুম থেকে উঠে। শরীর খুব একটা ভালো নয়, আশেপাশে অপূর্ব নেই। এলিজা আগ্রহ নিয়ে বইটি দেখে, বইটি হাতে নিয়ে পরখ করতে থাকে কি আছে এই বইয়ে। আগ্রহ জমে তার বইটি নিয়ে, জানতে হবে এই বইয়ের রহস্য। কি পড়ছে উনি এই বইটি থেকে? এলিজা দেখল এগুলো সেই বই যা বড় বড় করে লর্ডদের দরকার। এই বই চিপস রুপিয়েলির কাছে দেখেছে। এই বই দিয়ে উনি কি করেছেন? এলিজার ভাবনা উপেক্ষা করে হাত মুখ ধুয়ে নেয়, রান্নাঘরে চলে আসে। তৎক্ষণাৎ মঞ্জুরা বলল, বৌমনি আপনার বরদাদা বাবু চা নিয়ে যেতে বলেছে। এলিজা মৃদু হেসে হ্যাঁ সূচক মাথা নাড়ে। চা নিয়ে যায় জাহাঙ্গীরের ঘরে। জাহাঙ্গীর বারান্দায় উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে। জাহাঙ্গীরের চোখে মুখে অনুশোচনা। এলিজা নরম গলায় বলল, আপনার চা। জাহাঙ্গীর এলিজার দিকে হালকা ঘাড় ঘুরিয়ে তাকালো। এলিজা ঘর থেকে চলে আসতেই জাহাঙ্গীর নরম গলায় বলল, মালাইকা। এলিজা থমকে দাঁড়ায়, গম্ভীর মুখে জাহাঙ্গীরের দিকে তাকায়, দৃষ্টি স্থাপন করে। জাহাঙ্গীর অনুশোচনামূলক কণ্ঠে বলল, আমি জানি আমি যা পাপ করেছি তা ক্ষমার না। আমি একটা পরিবারকে ধ্বংস করে দিয়েছি, নিজের বন্ধুকে ঠকিয়েছি। জাহাঙ্গীরের চোখে পানি। এলিজা থম মেরে দাঁড়িয়ে আছে। জাহাঙ্গীর ভেজা কণ্ঠে বলল, পারলে আমায় ক্ষমা করে দিও, নয় তোর অভিশাপ আমায় মুক্তি দিবে না। আমি যে পাপে দগ্ধ হয়ে পড়ে যাচ্ছি, আমি জানি না তোর অভিশাপে আমি শেষ হয়ে যাচ্ছি। এই অভিশাপ থেকে আমি মুক্তি পাবো কিনা। মন থেকে হয় ক্ষমা না করো, আইনের হাতে তুলে দে। তারা আমায় না হয় খুব করে শাস্তি দিক। আমি তোদের কাছে আমার মৃত্যু চাইতাম, কিন্তু সে হাত দিয়ে তোর অবুঝ দেহখানা বুকে জড়িয়ে সেই বুকে তোর আঘাত করতেও যে মৃত্যু যন্ত্রণা থেকেও বেশি কষ্ট হবে রে। সেই কষ্ট তুই কিভাবে সইবি? এলিজা কাপা কণ্ঠে বলল, আমি আপনাকে সেদিনই ক্ষমা করে দিয়েছি যেদিন আপনার ছেলেকে ভালোবেসে ফেলেছি। আমার আপনার ওপর কোনো অভিযোগ নেই, কিন্তু আজ আপনার ভুলের জন্য আমি যে মৃত্যুর খেলাটি খেলেছি তা হয়তো কখনো বন্ধ হবে না। এই খেলা শেষ হয়তো নেই, সমাপ্তি হয়তো কখনোই ঘটবে না। জাহাঙ্গীর এলিজার কথায় ঘৃণিত হলো। ক্ষমা করেছি, এটা শুধু একটি শব্দ, কিন্তু মন থেকে এলিজা ক্ষমা করতে পারেনি। এলিজা জাহাঙ্গীরের ঘর থেকে বেরিয়ে আসে। বৌমনি, মেহমানদের খাবার তৈরি করবে না? কতটুকু বলল মনোরা। এলিজা মৃদু হেসে বলল, এখনই করব, আপনি সব কেটে ধুয়ে গুছিয়ে নেন। এলিজা হঠাৎ মনে পড়ল অপূর্বর কথা। এলিজা চিন্তিত ভঙ্গিতে মনোরাকে উদ্দেশ্য করেই বলল, আপনার ছোট দাদাবাবু কোথায় গেছে দেখেছেন, বা কোনো কিছু বলেছে? মনোরা শাক কাটতে কাটতে বলল, সকালে থানা থেকে ফোন আসে, তারপরেই তো বেরিয়ে যায়। তবে তার চোখে মুখে চিন্তার ছাপ ছিল। মনোরার মুখে কথাটা শুনে রিজা চিন্তায় পড়ে যায়। সমস্ত ডিপার্টমেন্ট থেকে অফিসাররা এসেছে। ঢাকা হাইকোর্ট মিটিং হবে, সেখানেই থাকবে কমিশনার, উপস্থিত হবে সিআইডি টিম, প্রধান অতিথি থাকবে আইনমন্ত্রী তোফায়েল আহমেদ। অপূর্ব কিছুটা অবাক হয়, এত জরুরি কিসের মিটিং? সবাইকে ডাকা হয়েছে কোনো গুরুত্বপূর্ণ কেস নিয়ে। সবাই মিটিংয়ে উপস্থিত। অপূর্ব ডিসি সাহেবকে বলে, স্যার মিটিংটা ঠিক কী নিয়ে হচ্ছে? ডিসি সাহেব বলল, আমরাও ঠিক জানি না, আইনমন্ত্রী তোফায়েল শুনেছি কিছু বলবে, দেখি কেসটা কি। তৎক্ষণাৎ তোফায়েল আহমেদ মাইক্রোফোনটা হাতে নেয়। বেশ কিছুক্ষণ বিভিন্ন কেস নিয়ে কথা বলে এবং কিভাবে কোন কেস সমাধান করতে হবে, কতটা সময় লাগাতে হবে সেটা বলে। তৎক্ষণাৎ তোফায়েল আহমেদ বলে ওঠেন, বর্তমানে একটা কেসে আমরা পিছিয়ে আছি, তা হলো যুব ছেলেদের কিডন্যাপ আর তাদের হত্যা। আমরা এখন পর্যন্ত এই কিলারকে ধরতে পারছি না। তবে এই কিলার যে বা যারাই হোক না কেন, 5 কোটি টাকা দেওয়া হবে যে তাকে ধরতে পারবে। অপূর্ব এই কথা শুনে হকচকে উঠে মেরুদণ্ড সোজা করে বসে। তৎক্ষণাৎ মনটা অশান্ত হয়। আপনার 14 গোষ্ঠী খুঁজলেও পাবে না, কারণ সে যে মালাইকা শিকদারিনী। ভিড় বলল অপূর্ব। মিটিং শেষে সবাই বেরিয়ে যায়। ডিসি সাহেব বলল, অপূর্ব, তুমি ইদানিং এই কেসটায় খুব গুরুত্ব দিচ্ছ না কেন? কারণ কি বলো তো? অপূর্ব মৃদু হেসে বলল, যাকে এত বছর পাওয়া যায়নি তাকে এখনো পাওয়া যাবে না। আমার তো মনে হয় সে এসব করছে, সে হয়তো বাংলাদেশের নাগরিকই নয়, এবং অনেক দিন থেকেই দেখছি এই মৃত্যুর খেলা কম হচ্ছে। আশা করি আর করবে না এমনটা, হয়তো বা। ডিসি সাহেব কৌতূহল নিয়ে বলল, এত নিশ্চিত কি করে হচ্ছ যে আর হবে না? আবারও তো হতেও পারে।
অপূর্ব অন্যদিকে দৃষ্টি স্থাপন করে। আমার ধারণা কখনো ভুল হয় না স্যার। আজকে আইনমন্ত্রী ভাষণে কিলারকে উদ্দেশ্য করে কেউ বা তো শুনেছে। এই শোনার পর হয়তো সেও গুটি মেরে থাকবে না, চাইবে সেই কিলারকে ধরিয়ে দিতে। টাকার লোভ কার না আছে? আর সেই কিলার কি এতই কম খেলোয়াড় হবে নাকি? কিছু তো একটা রহস্যের মধ্যে আছে। ডিসি সাহেব অপূর্বর কথায় সহমত জানায়। অপূর্ব মনে মনে বলল, যার কোমল হাতের ছোঁয়ায় আমার প্রতিদিনের অভ্যাস, তার হাতে হাত করা কখনোই পড়াতে পারবো না। তবে এই মৃত্যুর খেলা আমি নিজ হাতে বন্ধ করব। রাত প্রায় 9টা। অপূর্ব বাসায় ফিরতে ফিরতে ফোন আসে কনস্টেবলের। অপূর্ব ফোনটা ধরতে ওপাশ থেকে কনস্টেবল বলে উঠল, স্যার ডিসি সাহেবকে আজকে কেউ বাহারতলা গলি থেকে জোরপূর্বক গাড়িতে উঠে নিয়ে গেছে। গাড়ির রংটা কালো ছিল। অপূর্ব সম্পূর্ণ হতবাক হয়ে গেল। অপূর্ব তৎক্ষণাৎ সন্দেহ করলে লিজাকে। দ্রুত পায়ে এলিজার কাছে আসে। অপূর্বকে দেখে এলিজা ঘরে বসা, অপর সাথে কথা বলছে। অপূর্ব আহত দৃষ্টিতে এলিজাকে পরখ করে বলল, বাইরে আসো, কথা আছে। এলিজা হকচকি ওঠে। এলিজা বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, কি হয়েছে আপনার? চোখে মুখে চিন্তার ছাপ। অপূর্ব অর্পাকে উপেক্ষা করে বলল, ডিসি সাহেব কোথায়? এলিজা ভুরু কুচকে বলল, ডিসি সাহেব কোথায়? অপূর্ব রক্তমাখা চোখেই বলল, আবরার হোসেন সৈকতের বাবা, আমাদের ডিসি সাহেব, উনি কোথায়? এলিজা অবাক হওয়ার ভঙ্গিতেই বলল, আমি কি করে জানবো সে কোথায়? আমি জানি না। অপূর্ব কর্কশ মেজাজে বলল, সত্যি বলে লিজা। কিছুটা কর্কশ শোনালো তার কণ্ঠ। সত্যি বলছি, আমি কিছু জানি না। অপূর্ব তৎক্ষণাৎ উচ্চস্বরে ঘৃণিত কণ্ঠে বলল, মিথ্যাবাদী, ছলনাময়ী, আর কত মিথ্যা বলবি তুই, হ্যাঁ? বলে ঠাস করে একটা থাপ্পড় দিল এলিজাকে। এলিজা মেঝেতে পড়ে গেল। এলিজা চিকচিক করছে ফর্সা গালে। সেই লাল দাগটা এলিজার ওপর হয়ে পড়ে রয়েছে মেঝের মাঝে। চুলের বেনুনিটা মুখের সামনে এসে পড়েছে। পরনের শাড়িটা লাল। চিকের সাথে গলা কিভাবে যেন লাল হয়ে গেছে একদম। অপূর্ব পুলিশ পোশাক পরিধান অবস্থায় ঘর থেকে বেরিয়ে যায়। অর্পা হতভম্ব হয়ে যায়, ভয়ে চুপসে যায়। অর্পা কি হচ্ছে বুঝতে পারল না যেন একটুও। এলিজা গালে হাত দিয়ে বসে কাঁদছে। নিয়তির কাছে কোথা থেকে কোথায় নিয়ে এসেছে আমায়। কেউ আমার শরীরে আঘাত করলে তাকে এক ফোঁটা এফোড় করে দিতেও বাধ্য না আমার। সে কিনা আজ আমি ভুলে গিয়েছি। সে আমায় ভুল বোঝে, আমাকে আবার মারলো। অর্পা এলিজার কাছে যায়। এলিজার ফর্সা গালটা লাল হয়ে আছে। অর্পা তার ভাইয়ের এরূপ রূপ বদন দেখে অবাক হয়। অপূর্ব গাড়ি নিয়ে বেরিয়ে যায় সূর্যের উদ্দেশ্যে। অপূর্ব নিশ্চিত যে সূর্য ডিসি সাহেবকে কিডন্যাপ করেছে। অপূর্ব দ্রুত গাড়িতে ওঠে। গাড়ি চলতে থাকে সূর্যের বাড়ির সামনে। অপূর্ব দ্রুত পায়ে গাড়ি থেকে নেমে যায়। অপূর্ব এদিক সেদিক পরখ করে দেখলো কোথাও কেউ নেই। তৎক্ষণাৎ আওয়াজ আসে উপরের ঘর থেকে। অপূর্ব দ্রুত পায়ে উঠে যায়। অপূর্ব দেখলো সূর্যের ঘরের সামনে একাধিক জুতা। ঘরের দরজা খোলা। অপূর্ব ভেতরে প্রবেশ করতে দেখলো সূর্য, হিমেল এবং সূর্যের বাসার সবাই মিলে আড্ডা দিচ্ছে। ডিসি সাহেবকে লুকিয়ে রেখে এখানে ফুর্তি করা হচ্ছে। কর্কশ মেজাজে এসব ভাবতেই অপূর্ব সূর্যের গলা চেপে ধরে। সবাই হঠাৎ অপূর্বর উপস্থিতিতে হক চকিয়ে যায়। সবাই বসা থেকে উঠে দাঁড়ায়। সূর্য আর চোখে বলল, ডিসি সাহেব কোথায়? সূর্য ভুরু কুচকে বলল, মানে সে কোথায় আমি কিভাবে জানবো? অপূর্ব মেজাজি স্বরে বলল, ডিসি সাহেবকে কেউ অপহরণ করেছে, আর আমি নিশ্চিত এটা তুই অথবা তোরা ছাড়া কেউ করেনি। মানছি সে একসময় অপরাধ করেছে, তাই বলে আইন নিজের হাতে তুলে নিতে পারিস না তোরা। আর এই নির্মম খেলা খেলিস না, বাদ দে এবার। সূর্য অপূর্বর হাত থেকে নিজের কলারটা ছাড়ানোর চেষ্টা করলো। কখন সে উল্টাপাল্টা বকছিস? আমরা তাকে অপহরণ করিনি। তোর বিশ্বাস না হলে এই তো মা আছে, মাকে জিজ্ঞাসা কর। আজ সারাদিন ঘরেই ছিলাম, কোথাও যাইনি আমি। অপূর্ব বিষগ্ন হয়, বুকের ভেতর ধুকধুক করছে। সূর্য অপূর্বর কানের কাছে এসে বলল, বিশ্বাস না হলে আমাদের দুটো আস্তানা দুটোতেই খুঁজে দেখতে পারিস।
অপূর্ব সূর্যের কথা বিশ্বাস করলো, কারণ সূর্য সারাদিন বাসায় না থাকলে এখানে ওর মা বলতো না। অপূর্ব স্থান ত্যাগ করে বাড়িতে চলে আসে। অপূর্ব সমস্ত ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে দেয়। ইউনিফর্মটা পরে বসে আছে বৈঠকখানায়, শার্টের বোতাম খুলে মাথার পেছনের সোফায় হেলান দেওয়া। রাত 11:30। অপূর্ব অনুভব করলো এলিজা আসছে। অপূর্ব চোখ বড় করে তাকায়। এলিজা অপূর্বকে উপেক্ষা করে রান্নাঘরে চলে যায়, জগে করে পানি আনে। অপূর্ব এলিজা দিকে পরখ করলো। লাল শাড়ি, চুলগুলো বেনুনি করা, লম্বাটে শরীর, ভিকার থুতনি, মায়াবী চোখে মিলেছে, বড্ড সুন্দরী দেখাচ্ছে তাকে। এলিজার জগটা হতে পানি এনে অপূর্বর কাছে দেয়, কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, আমি টেবিলে খাবার দিয়েছি, খেয়ে নিবেন। এলিজা দৃষ্টি সংযত। অপূর্ব এবার অবাক দৃষ্টিতে পরখ করলো এলিজাকে। বাগাল হতে অপূর্ব দৃষ্টি সরিয়ে নেয়। এলিজা উপরে চলে যায়। এলিজা ভেতরে ভেতরে মরে যাচ্ছে। অপূর্বকে দেওয়া শরীরের আঘাতের চেয়েও ঘৃণিত চোখের দর্পণ দ্বিগুণ বেদনাদায়ক লাগছে এলিজার নিকট। এলিজা ভাবল, একবারও জিজ্ঞাসা করলো না আমার লেগেছে কিনা। এলিজা নিস্তেজ হয়ে যায়। পানির জগটা টেবিলে রাখে, খাটের এক কোণে বসে কাঁদছে। অপূর্ব ঘরে আসে। এলিজাকে উপেক্ষা করে আলমারি থেকে পাঞ্জাবি পায়জামা বের করে নেয়। বাথরুমের উদ্দেশ্যে পা বাড়ায়। ধীরে ধীরে বাথরুমে প্রবেশ করে। কিছুক্ষণ গোসল করে বের হয়। কাঁধের তাওয়ালেটা বিছানার উপর ফেলে দেয়। আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুলগুলো হাত দিয়ে উপরে দর্পণ করে। সামনে সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, জোড়া ভুরুতে কাটা ফরসাটে দেহ। এলিজার চোখে অপূর্বকে দেখে অপূর্ব ঘর থেকে বেরিয়ে যায়। এলিজা অপূর্ব চার পানে দেখে। এলিজা মেঝেতে লুটিয়ে পড়ে, অঝরে কাঁদতে শুরু করে। এলিজা ভাঙা গলায় বলল, কি করে বোঝাবো আমার ভেতরের অনুভূতিগুলো? কি করে বোঝাবো যে আমি আপনাকে সত্যি ভালোবাসি? এলিজা চোখ মুখ মুছে উঠে দাঁড়ায়। মনস্থির করলো অপূর্বর সঙ্গে আজ কথা বলবেই। সে কি চায় তা আজ তাকে বলতেই হবে। এলিজা ঘর থেকে বের হয়, নিচে আসে, কিন্তু অপূর্ব নিচে নেই। এলিজা এদিক সেদিক পরখ করে, কোথাও নেই সে। কোথায় গেল তাহলে এত রাত্রে? এলিজা দেখলো ঘরে দরজা খুলে। এলিজা বাইরের দিকে বের হয়। চারদিকে নিশ্চুপ, দূর দূরে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। হালকা শীতল বাতাস বইছে। চাঁদনির আলোয় উচ্ছ্বাসিত চারপাশ। এলিজা আশেপাশে পরখ করলো, কোথাও অপূর্ব নেই। এলিজা বাড়ির গেট অতিক্রম করলো। হঠাৎ এলিজার চোখ পড়ে জয়ের কবরের দিকে। এলিজা দেখলো অপূর্ব জয়ের কবর ধরে কাঁদছে। এলিজা ধীর পায়ে অপূর্বর কাছে এগোয়। অপূর্ব উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে আছে। এলিজাকে খেয়াল করলো। অপূর্ব ডান হাত থেকে রক্ত পড়ছে। ধবধবে সাদা পাঞ্জাবি রক্তের দাগে লাল হয়ে গেছে। এলিজা বুঝতে পারছে এলিজাকে আঘাত করার জন্যই অপূর্ব নিজেই বেশি আঘাত পেয়েছে। নিজের হাতে নিজে আঘাত করেছে। এলিজা নরম গলায় বলল, আমায় আঘাত করে নিজেকে কষ্ট দিচ্ছেন? অপূর্ব চুপ করে আছে। অপূর্ব চুপ করে থাকা এলিজার সহ্য হলো না। এলিজা জলজল চোখে কাঁপা কণ্ঠে আওয়াজ করলো, কি চাইছেন আপনি? কেন এমন করছেন? আমার সাথে যা হয়েছে তা যদি আপনার সাথে হতো তবে কি আপনি চুপ থাকতেন? কেন আমার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন? আমার দিকটা একবারও ভেবে দেখছেন না কেন? আমার বুকের ভেতর যে দুমড়ে মুচড়ে যাচ্ছে, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। একটা পানির বিনিময়ে হাজারটা প্রাণ নিয়েছি। এলিজা অঝরে কাঁদছে। এলিজার কান্নায় চারদিক থমকে যাচ্ছে। প্রকৃতিও যেন হাহাকার করছে। কোথাও থেকে কালো ধেয়ে আসছে। এলিজা কাঁপা কাঁপা গলায় বলল, আমার দিক থেকে মুখ ঘুরিয়ে না থেকে আপনি নিজের হাতে আমায় শেষ করে দিন। আপনি বললে ছুরি দিই। আপনি আমার হৃদয়টাকে নিজের হাতের আপনার করে নিন। সেই কষ্ট আমার সহ্য হবে, কিন্তু আপনার কর্কশ মেজাজ অবহেলা আমাকে শেষ করে দিচ্ছে। আমি পাপী, আমি অপরাধী। আপনি নিজের হাতে আমায় শেষ করে দিন। শাস্তি দিন আমায়, আমি শাস্তি চাই। যদি আমার বুকে ছুরি চালাতে আপনার কষ্ট হয়, তবে আপনি একবার বলুন, আমি নিজে আইনের হাতে তুলে দিচ্ছি নিজেকে। তার আমাকে শাস্তি দিক। কথাগুলো শেষ করতে না করতে অপূর্ব দ্রুত পায়ে এলিজার দিকে ঘুরে এলিজাকে ঝাপটা দিয়ে জড়িয়ে ধরে। এলিজার হৃদয় কেঁপে ওঠে। অপূর্ব ভাঙা গলায় কান্না জড়িতভাবে বলে, আমি তোমাকে আঘাত করতে চাইনি। তোমাকে আঘাত করতে গিয়ে নিজেই মরে গেছি। নিজ হাতে দিয়ে তোমাকে আঘাত করেছি, সেই হাত পুড়ে যাক। আমি তোমায় ভালোবাসি, নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি। তোমাকে ছাড়া থাকতে বড্ড কষ্ট হবে। আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না।
অপূর্ব শক্ত করে বুকের মাঝে জড়িয়ে নেয় এলিজাকে। এলিজা অনুভব করলো অপূর্বর বুকে কতদিন পর তার মোহনীয় শান্তিতে মাথা রাখতে পেরেছে। এলিজা শক্ত করে জড়িয়ে ধরল অপূর্বকে। অপূর্ব কাপা ঠোঁটে আওড়ালো, তুমি অপরাধী, তুমি পাপী, তুমি পাপের রানী, হৃদয় হরণিক। তুমি যত বড় পাপী হও না কেন, আমার যে তোমাকেই লাগবে, শুধু তোমাকেই লাগবে। অপূর্ব এলিজাকে জড়িয়ে ধরে অজরে কাঁদছে। এলিজার বুকের ভেতর ধুকধুক করছে। অপূর্বর কান্নায় চারদিক নিশ্চুপ, আকাশটা কালো মেঘে ঢেকে গেছে। অপূর্ব এলিজার দুগালে আলতো করে ধরলো। এলিজা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। অপূর্ব কাপা ঠোঁটে এলিজার গালে চুমু খেয়ে বলল, আমি এই পাপিটাকে নিয়ে সারা জীবন থাকতে চাই। অপূর্ব হাঁটু গেড়ে বসে এলিজার পা জড়িয়ে ধরে বুক ফাটা কান্নার স্বরে বলে, হেরে গেছি আমি, আজকে আমার আইনের কাছে হেরে গেছি। আমি পারলাম না তোমার হাতে হাত করা পরাতে। আমার দায়িত্বের কাছে আমি হেরে গেছি, আমার আইনের কাছে হেরে গেছি, ভালোবাসার আদালতের কাছে আমি হেরে গেছি। অপূর্ব উঠে দাঁড়ায়, দুহাত দিয়ে চোখ মুছে অস্থির কণ্ঠে বলল, তুমি তোমার এই পাপের খেলা, মৃত্যুর খেলা, পাপের সাম্রাজ্য সবকিছু ছেড়ে দাও। আমরা অনেক দূরে চলে যাব, যেখানে থাকবে না কোনো পাপ, যেখানে থাকবে না কোনো মৃত্যুর খেলা, যেখানে থাকবে না কেউ অপরাধী। তুমি কথা দাও। অপূর্ব এলিজার হাত দিয়ে মাথা রাখে কাপা কণ্ঠে বলল, এই আমাকে ছুঁয়ে কথা দাও, সবকিছু ছেড়ে দিবে, নিজের জন্য না হোক আমার জন্য সবকিছু গুটিয়ে নিবে। কথা দাও, কোনোদিন আমাকে ছেড়ে যাবে না, কথা দাও। এলিজা অপূর্বকে জড়িয়ে ধরে বলল, আমি কথা দিচ্ছি, আজ থেকে পাপের খেলা থেকে নিজেকে সরিয়ে নিলাম। আমি আর মৃত্যুর খেলা খেলবো না। আমি আপনাকে ভালোবাসি, কোনোদিন আপনাকে ছেড়ে যাব না। যতদিন পর্যন্ত এ দেহে প্রাণ আছে, ততদিন পর্যন্ত আপনার বুকে মাথা রেখে থাকতে চাই। আপনার সাথে চাঁদনি রাতে পাশাপাশি সারা জীবন হাঁটতে চাই। দুজন দুজনকে জড়িয়ে ধরে। এলিজার আজ খুব শান্তি পাচ্ছে। কতদিন পর তার প্রাণপ্রিয় স্বামীর স্নিগ্ধ সবাই তৃপ্তির গন্ধ পাচ্ছে সে।